নবম ও দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আমি কিন্তু অলরেডি ইউনিট 1 লেসন 3 থেকে একটি কবিতা রয়েছে ও মি ও লাইফ। এই কবিতাটি আমি লাইন বাই লাইন ব্যাখ্যা করে দিয়েছি। এই কবিতাটি লিখেছেন ওয়াল্ট হুইটম্যান। এখন আমি আর এই কবিতাটি ব্যাখ্যা করছি না, আমি শুধু এই কবিতাটির সাপেক্ষে যে 8টি কোয়েশ্চেন রয়েছে সেই 8টি কোয়েশ্চেন উত্তর আজকে তোমাদেরকে আমি প্রদান করব। তাহলে সরাসরি চলে যাচ্ছি কোয়েশ্চেন অ্যান্সার সেকশনে। প্রথম কোয়েশ্চেন হলো, হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দ্য পয়েম? এই কবিতাটির প্রধান বিষয়বস্তু কি? উত্তরটি হবে, দ্য মেইন থিম অফ ও মি ও লাইফ রিভলভস অ্যারাউন্ড এক্সিস্টেন্সিয়াল কন্টেমপ্লেশন। ও মি ও লাইফ কবিতাটির প্রধান বিষয়বস্তু যেটিতে আবর্তিত হচ্ছে, রিভলভস অ্যারাউন্ড মানে আবর্তিত হওয়া, সেটি হচ্ছে অস্তিত্বমূলক। এক্সিস্টেন্সিয়াল মানে কি? অস্তিত্বমূলক কন্টেমপ্লেশন, নিজের অস্তিত্ব ধরে রাখার যে প্রতিজ্ঞা, কন্টেমপ্লেশন, এটি হচ্ছে এই কবিতার ও মি ও লাইফ কবিতার প্রধান বিষয়বস্তু। A poet grapples with feelings of despair, questioning the purpose of life amidst the struggles and disappointments he observes in the world. কবি এখানে হতাশার যে অনুভূতি রয়েছে এটাকে তুলে ধরেছেন এবং জীবনের যে উদ্দেশ্য এটাকেও তিনি তুলে ধরেছেন কিভাবে? অ্যামিস্ট মানে হচ্ছে মধ্যে, স্ট্রাগলস মানে হচ্ছে সংগ্রাম, ডিসঅ্যাপয়েন্টমেন্ট মানে হচ্ছে হতাশা। হতাশা এবং সংগ্রামের মাঝে তিনি যে জীবনের উদ্দেশ্য দেখেছেন এটাই কিন্তু এই কবিতার মধ্যে তিনি তুলে ধরেছেন, আর এটি হচ্ছে এই কবিতার সেন্ট্রাল থিম অর্থাৎ মেইন থিম। আলটিমেটলি ইট সাজেস্ট দ্যাট ডিসপাইট দি চ্যালেঞ্জেস, এবং সব শেষে এটা সাজেস্ট করা হয়েছে, ডিসপাইট মানে হচ্ছে সত্ত্বেও, এই সমস্ত চ্যালেঞ্জ ঝুঁকি থাকা সত্ত্বেও লাইফ হ্যাজ ইনহ্যারেন্ট ভ্যালু অ্যান্ড মিনিং, জীবনের একটা নিজস্ব মূল্যবোধ, ইনহ্যারেন্ট মানে হচ্ছে সহজাত, ভ্যালু মানে মূল্যবোধ, জীবনে একটা নিজস্ব মূল্যবোধ এবং মিনিং অর্থ রয়েছে। এই হলো পুরো কবিতাটার সেন্ট্রাল থিম। সুপ্রিয় শিক্ষার্থী, যদি তোমরা কবিতাটি সম্পূর্ণরূপে বুঝতে চাও তাহলে অবশ্যই কবিতাটির যে ভিডিও আমি দিয়েছি তোমরা পড়ে আসবে, আর এই ভিডিওর ডেসক্রিপশনে আমি পুরো ভিডিও লিঙ্কটি দিয়ে দেব, তোমরা সেখানে ক্লিক করে পুরো ভিডিওটা দেখে নেবে। হোয়াট রিকারিং কোয়েশ্চেন্স ডাজ দ্য পয়েট মেনশন? রিকারিং, হোয়াট ইজ দ্য মিনিং অফ রিকারিং? রিকারিং মানে হচ্ছে বারবার। কবি এখানে যে প্রশ্নটি বারবার করেছেন এই প্রশ্নটির দ্বারা আসলে কি বোঝানো হয়েছে, কি উল্লেখ করা হয়েছে? উত্তরটা হবে, দ্য পয়েট মেনশনস কোয়েশ্চেন্স অ্যাবাউট দ্য মিনিং অফ লাইফ, দ্য নেচার অফ এক্সিস্টেন্স অ্যান্ড দ্য ফিউটিলিটি অফ হিউম্যান এন্ডিভার্স। কবি এখানে যে প্রশ্নটি তুলেছেন তা হলো জীবনের অর্থ সম্পর্কে, অস্তিত্বের ধরন সম্পর্কে, দ্য নেচার অফ এক্সিস্টেন্স অ্যান্ড দ্য ফিউটিলিটি অফ হিউম্যান এন্ডিভার্স, মানব প্রচেষ্টার ব্যর্থতা সম্পর্কে তিনি 3টি প্রশ্ন তুলেছেন। বারবার এই প্রশ্নগুলো তিনি তুলেছেন, সেজন্য হচ্ছে রিকারিং। হি রিফ্লেক্টস অন দ্য ফেথলেসনেস অফ পিপল অ্যান্ড দ্য ফুলিশনেস হি পারসিভস ইন হিমসেলফ অ্যান্ড আদার্স। তিনি আরও রিফ্লেক্ট করেছেন মানে আরও তুলে ধরেছেন, তা হলো মানুষের ফেথলেসনেস, মানুষের বিশ্বাসহীনতা, মানুষের আত্মবিশ্বাস যে রয়েছে সেটাকে তিনি তুলে ধরেছেন। আর হচ্ছে নিজের মধ্যে, ইন হিমসেলফ মানে নিজের মধ্যে এবং অন্যদের মধ্যে যে ফুলিশনেস, যে বোকামি রয়েছে সেটাও তিনি এই কবিতার মধ্যে তুলে ধরেছেন। অর্থাৎ রিকারিং কোয়েশ্চেন, যে কোয়েশ্চেনটা তিনি বারবার করেছেন সেই প্রশ্নগুলোর মধ্যে তিনি এগুলো তুলে ধরেছেন। হোয়াট ডাজ দ্য পয়েট মিন বাই ইউজলেস ইয়ার্স? কবিতার মধ্যে ইউজলেস ইয়ার্স এই দুটি শব্দ রয়েছে। ইউজলেস মানে হচ্ছে অর্থহীন, ইয়ার্স মানে হচ্ছে বছর। অর্থহীন বছরগুলির দ্বারা কবি আসলে কি বোঝাতে চেয়েছেন?
দ্য টার্ম ইউজলেস ইয়ার্স রেফার্স টু পিরিয়ডস ইন লাইফ দ্যাট ফিল আনপ্রোডাক্টিভ অর ডিভয়েড অফ মিনিং। একদম পরিষ্কার করে বলা হলো যে অর্থহীন বছর বলতে বোঝাচ্ছে জীবনের সেই সময় যে সময়টাতে মানুষ কি থাকে, আনপ্রোডাক্টিভ থাকে। আনপ্রোডাক্টিভ মানে সে কোনো কিছু কাজ করে না, বেকার থাকে, একদমই বেকার থাকে, কোনো কিছুতে অর্থপূর্ণ কোনো কাজে তার পার্টিসিপেশন নাই। এই যে সময়টুকু, এই সময় কালকে আসলে বলা হয়েছে ইউজলেস ইয়ার্স, জীবনের একটা অর্থহীন সময়। দ্য পয়েট এক্সপ্রেসেস আ সেন্স অফ রিগ্রেট অর ডিসঅ্যাপয়েন্টমেন্ট অ্যাবাউট টাইম স্পেন্ট উইদাউট অ্যাচিভিং সিগনিফিক্যান্ট অফ ফুলফিলিং আউটকামস। একই কথা এখানে বলা হয়েছে যে কবি আসলে সেই জন্য তার রিগ্রেট মানে কি, তিনি একটা পরিতাপ প্রকাশ করেছেন, হতাশা ব্যক্ত করেছেন। টাইম স্পেন্ড, যে সময়টা অতিবাহিত হয়েছে কোনো প্রকার অর্থপূর্ণ এবং পরিপূর্ণ আউটকাম ছাড়াই, অর্জন ছাড়াই যে সময়টা জীবনে অতিবাহিত হয়েছে, সেই সময়টাকে তিনি বলছেন ইউজলেস ইয়ার্স। ইজ এজ অ্যান আইডেন্টিটি মার্কার? হোয়াট আর দ্য অ্যাট্রিবিউটস অফ ওল্ড এজ? এজ মানে হচ্ছে বয়স। আমাদের জীবনে 4টি স্তর রয়েছে: শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য। এই 4টি স্তরকে কবি কি আসলে আইডেন্টিটি মার্কার বলেছেন? মানে এটার দ্বারা কি পরিচয় চিহ্নিত করা যায়, এটি প্রশ্ন করেছেন। হোয়াট আর দ্য অ্যাট্রিবিউটস অফ ওল্ড এজ? আর বৃদ্ধ বয়সে অর্জনগুলো কী কী? ইয়েস, এজ ক্যান বি অ্যান আইডেন্টিটি মার্কার। এটা কিন্তু স্বীকার করা হয়েছে যে বয়সটা আসলে একটা পরিচয় মার্কার হতে পারে, যেহেতু অ্যাজ ইট অফেন ইনফ্লুয়েন্সেস হাউ ইন্ডিভিজুয়ালস পারসিভ দ্যামসেলভস অ্যান্ড হাউ দে আর পারসিভড বাই সোসাইটি। যেহেতু এটা প্রায় বলা হয় এভাবে যে হাউ মানে কীভাবে ব্যক্তিরা নিজেদেরকে মূল্যায়ন করে, হাউ দে আর পারসিভড বাই সোসাইটি, এবং তারা সমাজের দ্বারা কিভাবে মূল্যায়িত হয়, যেহেতু এটা তুলে ধরা হয়, সেই জন্য এই এইজকে, বয়সটাকে একটা আইডেন্টিটি মার্কার বলা হয়েছে। কারণ জীবনের এক এক স্তরে, এক এক বয়সে কিন্তু এক এক রকমের আইডেন্টিটি থাকে। জীবনের প্রত্যেকটা এইজে কিন্তু একই রকম আইডেন্টিটি থাকে না, সেজন্য এটা বলা হচ্ছে যে এইজটা আসলে আইডেন্টিটি মার্কার। Attributes of old age may include wisdom, experience, vulnerability, physical decline, and sometimes a sense of reflection on life's achievements and regrets. বৃদ্ধ বয়সে অর্জনগুলোর মধ্যে রয়েছে উইজডম, জ্ঞান। সারা জীবন যেটা সে সাধনা করেছে, শেষ বয়সে কিন্তু জ্ঞান আহরিত হয়, উইজডম। এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতা অর্জিত হয় বৃদ্ধ বয়সে। ভালনারেবিলিটি, এটা কিন্তু ঝুঁকিও থাকে কিছুটা। ফিজিক্যাল ডেক্লাইন, শারীরিকভাবে ভেঙে পড়ে বৃদ্ধ বয়সে মানুষ। সামটাইমস আ সেন্স অফ রিফ্লেকশন অন লাইফস অ্যাচিভমেন্টস, আর জীবনে যে সমস্ত অর্জন আছে, পরিতাপ আছে, ব্যর্থতা আছে, সেগুলো রিফ্লেকশনও কিন্তু এই বৃদ্ধ বয়সে দেখা যায়, বা এগুলো কিন্তু স্মৃতিচারণ করা হয়। সেটাই কিন্তু বলা হচ্ছে যে এক এক বয়সে এক এক রকমের কিন্তু আইডেন্টিটি রয়েছে, সেই জন্য স্বীকার করা হয়েছে যে বয়সটা আসলে আইডেন্টিটি মার্কার। হোয়াট ডু সর্ডিড অ্যান্ড প্লোডিং মিন? কবিতাটিতে 2টি শব্দ রয়েছে, প্রথমটি হচ্ছে সর্ডিড, দ্বিতীয়টি হচ্ছে প্লোডিং। এই 2টি শব্দের দ্বারা আসলে কি বোঝানো হয়েছে? সর্ডিড রেফার্স টু সামথিং দ্যাট ইজ ডার্টি, মোরালি ডিসটেস্টফুল অর ইগনোবল। সর্ডিড দ্বারা বোঝানো হয়েছে এমন কিছু যা নোংরা, নৈতিকভাবে ঘৃণিত এবং হীন। ইগনোবল মানে হচ্ছে হীন বা নিচ। এক কথায় তোমরা বুঝতে পারছো সর্ডিড অ্যাডজেক্টিভটি এখানে হীন অর্থে ব্যবহার করা হয়েছে। প্লোডিং describes a slow, laborious and often tedious way of moving or working, suggesting a lack of excitement or inspiration. প্লোডিংটা আসলে এই শব্দটির দ্বারা বোঝানো হয়েছে স্লো মানে ধীর গতিভাবে, ল্যাবোরিয়াস মানে হচ্ছে পরিশ্রমী, অফেন মানে প্রায় ক্ষেত্রে ক্লান্তিকর,
ওয়ে মানে উপায়, মুভিং মানে চলাচল করা, ওয়ার্কিং মানে কাজ। যদি আমরা সংক্ষেপে বলি যে এখানে প্লডিং দ্বারা বোঝানো হয়েছে যে আমরা পরিশ্রমী হয়ে দুরূহ কাজ করছি, কিন্তু এই কাজটা আমরা স্লোলি করছি, ধীর গতিতে করছি। এটাকে আসলে বোঝাচ্ছে যখন আমরা কোনো কাজ ধীর গতিতে করি তখন এটা বোঝায় কি সাজেস্টিং এ ল্যাক অফ এক্সাইটমেন্ট অর ইন্সপাইরেশন। সে কাজের প্রতি কিন্তু আমাদের ইন্সপাইরেশনের একটা অভাব রয়েছে, অনুপ্রেরণার একটা অভাব রয়েছে। যে কাজটা আমরা স্লোলি করি কিন্তু এই কাজটি ল্যাবোরিয়াস, অনেক শ্রমসাধ্য কাজ, কিন্তু ইন্সপাইরেশনের অভাবে আমরা কাজটা কিন্তু স্লোলি করছি। এটাকে কিন্তু এই প্লডিং শব্দটির দ্বারা এটা বোঝানো হয়েছে। 6 নাম্বার কোয়েশ্চেন, হোয়াট ফেইথ ডাজ দ্য পয়েট মেনশন হিয়ার? এখানে যে ফেইথ শব্দটি রয়েছে এই ফেইথ দ্বারা কবি আসলে কি উল্লেখ করতে চান? The faith mentioned in the poem refers to a belief in the potential for meaning and purpose in life despite the challenges and disappointments. অনেক ঝুঁকি এবং হতাশা থাকা সত্ত্বেও কবিতার মধ্যে যে ফেইথ শব্দটি রয়েছে এটা দ্বারা একটা বিশ্বাসকে বোঝানো হয়েছে, যার একটা অর্থ রয়েছে, যার জীবনে একটি অর্থ বোঝাচ্ছে। It contains with the faithlessness he observes in the world around him. আর কবির চারিপাশে যে পৃথিবী রয়েছে এই পৃথিবীটা পর্যবেক্ষণ করে তিনি যে বিশ্বাসহীনতা দেখেছেন এটার সাথে তিনি কিন্তু কন্ট্রাস্ট করেছেন, তুলনা করেছেন। 7 নাম্বার কোয়েশ্চেন, ইজ দেয়ার আ সিম্বলিক মিনিং অফ কন্ট্রিবিউটিভ ভার্স ইন দ্য লাস্ট লাইন? সব শেষের লাইনে এখানে একটা ফ্রেজ রয়েছে কন্ট্রিবিউটিভ ভার্স। এটার দ্বারা আসলে এটার সিম্বলিক মিনিংটা কি? কবি যে এখানে কন্ট্রিবিউটিভ ভার্স এই ফ্রেজটি ব্যবহার করেছেন এটার আসলে সিম্বলিক মিনিংটা কি? ইয়েস, কন্ট্রিবিউটিভ ভার্স symbolizes the idea that each individual has the power to add their unique perspective and meaning to the larger narrative of life. কন্ট্রিবিউটিভ ভার্স এই ফ্রেজের দ্বারা কবি সেই ধারণাকে প্রতিকায়িত করেছেন, তা হলো ইজ ইন্ডিভিজুয়াল মানে হচ্ছে ইজ পার্সন, ইজ ম্যান, ইজ উমেন, প্রত্যেকটা ব্যক্তির হ্যাজ দ্য পাওয়ার মানে ক্ষমতা রয়েছে টু অ্যাড দ্যার ইউনিক পার্সপেক্টিভ, তাদের অসাধারণ কোনো কিছু করার কিন্তু ক্ষমতা রয়েছে, যেটি জীবনের ক্ষেত্রে একটা বড় অংশ হয়ে থাকতে পারে। ইট emphasizes personal agency and the importance of individual contributions to the collective human experience. আর এই অবদান সমষ্টিগত মানব অভিজ্ঞতার যে ব্যক্তিগত অবদান আছে সেই গুরুত্বকে কিন্তু গুরুত্ব আরোপ করেছে। emphasizes মানে কি জোর দেওয়া বা গুরুত্ব আরোপ করেছে, ব্যক্তিগত অবদানকে গুরুত্ব আরোপ করা হয়েছে। 8 নাম্বার কোয়েশ্চেন হলো, do you find the answer section of the poem convincing? অ্যান্সার সেকশনে কবিতার মধ্যে কনভিন্সিং যে শব্দটা রয়েছে অনুপ্রেরণামূলক, এটা কি তুমি দেখেছো? এটার আসলে অর্থটা কি? Many readers find the answer section of the poem convincing as it offers a hopeful perspective amidst despair. অনেক পাঠক কবিতার যে অ্যান্সার সেকশন আছে কনভিন্সিং রয়েছে এটাকে আসলে হতাশার মধ্যে যে আশার ফুলকি রয়েছে, আশার সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু দেখে থাকেন। ইট সাজেস্ট দ্যাট ডেসপাইট লাইফস স্ট্রাগলস, এটা প্রস্তাব পেশ করে যে জীবনের সংগ্রাম থাকা সত্ত্বেও দ্য মেয়ার এক্সিস্টেন্স অফ লাইফ, জীবনের যে অর্থহীন যে অস্তিত্ব রয়েছে, তুচ্ছ যে অস্তিত্ব রয়েছে, অ্যান্ড দ্য অপরচুনিটি টু কন্ট্রিবিউট মিনিংফুলি, এবং অর্থপূর্ণভাবে অবদান রাখার যে সুযোগ থাকে, ক্যান প্রোভাইড এ সেন্স অফ পারপাস অ্যান্ড ফুলফিলমেন্ট, এটাই কি করে একটা পরিপূর্ণতার ধারণা প্রদান করতে পারে। এক কথায় জীবনে যখন কেউ ব্যর্থ হয়, এই ব্যর্থতায় মেয়ার এক্সিস্টেন্স মানে কি জীবনে ব্যর্থ হওয়ার পরে যখন একটা অর্থহীন অস্তিত্ব সৃষ্টি হয়, মূলত এটাই কিন্তু জীবনকে অর্থপূর্ণ করার একটা সুযোগ সৃষ্টি করে দেয়। তখন জীবনে কিন্তু ফুলফিলমেন্ট আসে, অর্থাৎ পূর্ণতা আসে।
নবম ও দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই 8টি প্রশ্নের উত্তর বুঝতে পেরেছ। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।